বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন কনসালটেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বিল্ডিং নির্মাণের পূর্বে আমরা যে মাটি পরীক্ষা করে থাকি অথবা সয়েল টেস্ট করে থাকি, সেই সয়েল টেস্ট রিপোর্ট নিয়ে আজকে আমি আলোচনা করব। একটি সয়েল টেস্ট রিপোর্টে সর্বপ্রথমে যেটি থাকে তা হলো আমরা এটি কততলা বিল্ডিংয়ের জন্য সয়েল টেস্ট করেছি, এরপর মালিকের নাম, পিতার নাম, এরপর এই জমিটি কত দাগ কত খতিয়ানে অবস্থিত এই জমির তফসিল থাকবে। এরপর যে সকল ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে আমরা এই সয়েল টেস্টটি করেছি, সেই সকল ল্যাবরেটরি টেস্ট এখানে দেখতে পাচ্ছি। সর্বপ্রথম গ্রেইন সাইজ অ্যানালাইসিস, অর্থাৎ আমরা ফিল্ড থেকে যে সয়েল স্যাম্পলগুলো পলিথিনের ব্যাগে কালেক্ট করেছি, সেই সয়েল স্যাম্পলগুলো আমরা বিভিন্ন চালনির সাহায্যে চেলে দেখব যে এই মাটিটি মধ্যে কি পরিমাণ ক্লে রয়েছে, কি পরিমাণ স্যান্ড রয়েছে, কি পরিমাণ সিল্টি স্যান্ড রয়েছে। এটাকেই বলে গ্রেইন সাইজ অ্যানালাইসিস। এরপর মাটির স্পেসিফিক গ্র্যাভিটি, অর্থাৎ মাটির আপেক্ষিক গুরুত্ব পরীক্ষা। মাটির আপেক্ষিক গুরুত্ব সাধারণত 2.5 এর আশেপাশে হয়ে থাকে। এরপর অতি গুরুত্বপূর্ণ একটি টেস্ট হচ্ছে অ্যাটারবার্গ লিমিট টেস্ট। এই অ্যাটারবার্গ লিমিটটা কি, এটি এখন বোঝার চেষ্টা করব। মাটি সাধারণত প্রাথমিক অবস্থায় সলিড অবস্থায় থাকে। এরপর আমরা ল্যাবরেটরিতে এই মাটির সঙ্গে ধীরে ধীরে পানি অ্যাড করতে থাকব। তাহলে মাটি সলিড অবস্থা থেকে ধীরে ধীরে সেমি সলিড অবস্থায় চলে যাবে। এরপর আমরা আবারও পানি যোগ করতে থাকব। তাহলে মাটিটি সেমি সলিড অবস্থা থেকে প্লাস্টিক অবস্থায় চলে যাবে। যে পরিমাণ পানি মিক্স করলে মাটি সেমি সলিড থেকে প্লাস্টিক অবস্থায় যাওয়া শুরু করবে, এই লিমিটটাকেই বলা হয় প্লাস্টিসিটি লিমিট। আমরা এটাকে এখন একটি গ্রাফের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন স্ট্রেস এবং স্ট্রেইনের 3টা ডায়াগ্রাম দেওয়া আছে, অর্থাৎ আমরা যত পানি এখানে দিচ্ছি ধীরে ধীরে কার্ভটি স্ট্রেইনের সঙ্গে মিশে যাচ্ছে, অর্থাৎ আমার পানি যোগ করার সাথে সাথে মাটিটা একদম লুজ হয়ে যাচ্ছে, মানে এই মাটিতে কোনো শক্তি থাকতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি ভলিউম আর হরিজেন্টালি পানির পরিমাণ, এবং এসএল অর্থাৎ সিঙ্কেজ লিমিট, পিএল প্লাস্টিক লিমিট এবং এলএল লিকুইড লিমিট, যা গ্রাফে দেখানো হয়েছে। এগুলো সম্পর্কে আমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বইয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করা আছে। এরপর আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট এবং ডাইরেক্ট শিয়ার টেস্টের মাধ্যমে আমরা ওই মাটিটি প্রতি স্কোয়ার মিটারে কি পরিমাণ লোড নিতে পারে, অর্থাৎ মাটিটির শিয়ার স্ট্রেংথ বের করব। এতক্ষণ যে টেস্ট সম্পর্কে বললাম, সেই টেস্টগুলো সম্পন্ন করার জন্য ফিল্ড থেকে যে পদ্ধতিতে সয়েল স্যাম্পলগুলো আমরা কালেক্ট করব, তা আমাদের বহুল প্রচলিত এসপিটি টেস্ট, অর্থাৎ স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট নামে পরিচিত। এই টেস্টটি কিভাবে ফিল্ডে করব এবং এই টেস্টে কি কি লাগবে তা এখানে বিস্তারিত বলা আছে, যা আমার সয়েল টেস্ট সম্পর্কিত গত ভিডিওতে পাবেন। এসপিটি টেস্টটি করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের অবশ্যই 5 ফিট পর পর মান নিতে হবে, অর্থাৎ 5 ফিট পর পর কতটা হাতুড়ির বাড়ি লাগতেছে সেটি ফিল্ড থেকে কালেক্ট করতে হবে। এরপর যে সয়েল স্যাম্পলটি কালেক্ট করব তা যেন ভেঙে না যায়, এবং আমরা গ্রাউন্ড ওয়াটার টেবিল কত ফিটে আছে সেটিও সাথে সাথে আমরা লিখে রাখব। এরপর আমরা দুটো টেবিল দেখতে পাচ্ছি। উপরের টেবিলটি হচ্ছে আমার নন কোহেসিভ সয়েল, যার ডান দিকে রয়েছে এন ভ্যালু, অর্থাৎ আমরা ফিল্ড থেকে যে হাতুড়ির সংখ্যাটা পেয়েছি সেটি হচ্ছে আমার এখানে এন ভ্যালু। এন ভ্যালু 0 থেকে 4 হলে ভেরি লুজ সয়েল, অর্থাৎ অনেক দুর্বল মাটি। এরপর 4 থেকে 10 হলে লুজ সয়েল, এরপর 10 থেকে 30 হলে মিডিয়াম সয়েল, এবং 30 থেকে 50 হলে ডেন্স সয়েল, অর্থাৎ শক্ত মাটি। নিচের টেবিলটি কোহেসিভ সয়েলের জন্য, এখানেও এন ভ্যালু আছে বিলো 2, অর্থাৎ 2 এর নিচে হলে ভেরি সফট, খুব নরম মাটি। 2 থেকে 4 হলে সফট, এরপর 4 থেকে 8 হলে মিডিয়াম,
8 থেকে 15 হলে স্টিফ এবং 15 থেকে 30 হলে ভেরি স্টিফ এবং 30 এর উপর হলে হার্ড অর্থাৎ শক্ত মাটি এবং এরপরে 2 এর নিচে ভ্যালু হলে এটি আমাদের 0.25 টিএসএফ লোড নিতে পারবে আর এন এর ভ্যালু 2 থেকে 4 হলে 0.25 থেকে 0.5 আমার টিএসএফ লোড নিতে পারবে। টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি ফিল্ডে যদি হাতুড়ির বাড়ির সংখ্যা 8 থেকে 15-র মধ্যে হয় তাহলে আমরা ফিল্ডেই বলে দিতে পারি এই মাটিটি প্রতি স্কোয়ার ফিটে 1 থেকে 2 টন লোড নিতে পারবে। এখন এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি এসপিটি ভ্যালুর সাহায্যে একটি অগভীর ভিত্তির মাটির ভার বহন ক্ষমতা এবং ফুটিং সাইজ কীরকম হবে তা এখানে দেখানো হয়েছে। অর্থাৎ এসপিটি ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হলে কন্টিনিউয়াস ফুটিং যদি আমরা সেখানে ব্যবহার করি তাহলে এর মিনিমাম প্রস্থ হবে 4 ফিট এবং যদি ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং ব্যবহার করি তাহলে এর প্রস্থ হবে 8 ফিট। টেবিলে আমরা দেখতে পাচ্ছি এন ভ্যালুর সঙ্গে মাটির ওয়াটার কন্টেন্টের যে রিলেশন সেটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এন ভ্যালু যদি 0 থেকে 4 এর মধ্যে হয় তাহলে ওই মাটিতে আমার ওয়াটার কন্টেন্টের পরিমাণ অর্থাৎ পানির পরিমাণ 70 থেকে 100%। এর মানে আমার ওই মাটিতে 70 থেকে 100% পানি আছে তাহলে খুব সহজেই হাতুড়ির আঘাতে দ্রুত আমার পেনিট্রেট করবে এবং এ থেকে বলা যায় এই মাটিটি অনেক দুর্বল মাটি। এভাবে 4 থেকে 8, 8 থেকে 12 বিভিন্ন রেঞ্জে আমার মাটির সঙ্গে এনের ভ্যালু এবং ওয়াটার কন্টেন্টের পরিমাণটা এখানে বলা আছে। সব টেস্টের ক্যালকুলেশন করার পর এই মাটির জন্য সয়েল টেস্ট একটি ফাউন্ডেশন ডিজাইন রিকমেন্ডেশন করেছে। এই রিকমেন্ডেশন মেনে আমাকে স্ট্রাকচার ডিজাইন করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য এই রিকমেন্ডেশনের মধ্যে লাল কালার দিয়ে বোল্ড করে লেখা আছে। এই জায়গাটিতে পূর্বে পুকুর ছিল, পরবর্তীতে তারা ভিটি বালু দিয়ে ভরাট করে 5-7 বছর ফেলে রেখেছে, এখন এখানে বিল্ডিং করবে। এজন্য এখানে আমরা দেখতে পাচ্ছি 18 ইঞ্চির ডায়া আরসিসি কাস্ট ইন সিটু পাইল এসেছে এবং পাইলগুলোর লেন্থ হবে 50 ফিট করে। এখানে বিল্ডিং করতে গেলে এখন আমার 18 ইঞ্চির ডায়ার 50 ফিট করে লম্বা এক একটি পাইল দিয়ে ফাউন্ডেশন করার পর এখানে বিল্ডিং করতে হবে। প্রথম বোরিংয়ের রেজাল্ট অনুযায়ী 18 ইঞ্চির ডায়া 50 ফিট লম্বা এক একটি করে পাইল আমার 32.38 টন লোড নিতে পারবে। দ্বিতীয় বোরিংয়ে আমার 37.46 টন লোড নিতে পারবে। তৃতীয় বোরিংয়ে 31.17 টন লোড নিতে পারবে। তাহলে পুরো জায়গায় মিনিমাম 30 টন লোড ধরে আমার পাইলগুলো ডিজাইন করতে হবে। এরপর আমরা প্লটটি দেখতে পাচ্ছি। এই প্লটের সামনের দিকে 12 ফিট প্রশস্ত একটি রাস্তা রয়েছে এবং রাস্তার পাশে এটির দৈর্ঘ্য 37 ফিট 6 ইঞ্চি এবং পিছনের দিকে 36 ফিট 4 ইঞ্চি এবং ডান দিকে 81 ফিট 7 ইঞ্চি এবং বাম দিকে 80 ফিট 4 ইঞ্চি এবং বাউন্ডারি থেকে আমরা যে বোরিংগুলো করেছি যে B1, B2 এবং B3 আপনারা কালো মার্ক করা দেখতে পাচ্ছেন, এগুলো বাউন্ডারি ওয়াল থেকে কত দূরে দূরে আমরা বোরিংগুলো করেছি সেগুলোর মাপসহ এখানে দেয়া আছে। শুরুতেই আমি যে গ্রেন সাইজ সম্পর্কে বলেছিলাম বোরিং 1 এর জন্য তা এখানে টেবিলে দেখতে পাচ্ছেন। অর্থাৎ বোরিং 1-এ 5 ফিট ডেপথে আমার স্যান্ড আছে 8% এবং সিল্টি ক্লে আছে 92%। 10 ফিটে আমার স্যান্ড আছে 10% এবং সিল্টি ক্লে আছে 90%। অর্থাৎ আমরা বলতে পারি যে 8% অনলি স্যান্ড এবং 92% ক্লে। অর্থাৎ এখানে পানির পরিমাণ বেশি, বালির পরিমাণ অনেক কম। আমার ফাউন্ডেশনের জন্য বালু সবচেয়ে ভালো আর কাদা সবচেয়ে খারাপ। কারণ কাদা প্রেসারে অথবা লোড পড়লে কাদা মাটি থেকে পানি বেরিয়ে আসে এবং মাটির অসমবসন ঘটে, ফলে ফাউন্ডেশন ফেল করে। এই জন্য বলা হয় যে ফাউন্ডেশনে আমার যত বালু থাকবে
ওই মাটিতে ওই মাটিটা ফাউন্ডেশনের জন্য উপযুক্ত। ২ নাম্বার বোরিংয়ে আমার ৫ ফিট বোরিংয়ে স্যান্ড 10% এবং ক্লে 90%। ১০ ফিটে আমার স্যান্ড ৮%, ক্লে ৯২%। এভাবে ৩ নাম্বার বোরিংয়েও আমরা ৫ ফিট ১০ ফিটের জন্য স্যান্ড এবং ক্লের পরিমাণ জানতে পারবো। পরিশেষে এতটুকুই বলবো, একজন ভালো সিভিল জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার যারা সয়েল সম্পর্কে ভালো জ্ঞান রাখে তাদেরকে দিয়ে আপনার বাসার সয়েল টেস্টটি করাবেন। এতে আপনার বাসা নির্মাণের ব্যয় অনেক কমে আসবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।